We were getting ready for a big celebration. We believe we're on track to win this election. ট্রাম্প নাকি বাইডেন জানার অপেক্ষায় গোটা বিশ্ব। 4টি সুইং স্টেটেই ঝুলে আছে যুক্তরাষ্ট্রের ভাগ্য। আগাম ভোট গণনায় লাগতে পারে কয়েকদিন। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বললেন, বাংলায় রায় দেওয়ার উদ্যোগ নিতে হবে। ৮০ লাখ টাকা ঘুষ নেয়ার মামলায় সিলেটের ডিআইজি প্রিজন্স পার্থর বিচার শুরু। ডাক বিভাগের দুর্নীতির ঘটনায় পরিদর্শক রাবেয়া খাতুনকে দুদকে জিজ্ঞাসাবাদ। এবং নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও বিশ্বসেরা সাকিব আল হাসান আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে নম্বর 75। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউস যাবে কার দখলে, জানার অপেক্ষায় গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জটিল সমীকরণ এখন দুলছে 4টি সুইং স্টেটের ওপর। আগাম ভোট গণনায় লেগে যেতে পারে কয়েকদিন। এরই মধ্যে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ভোট গণনা বন্ধের কথা বলে শিগগিরই নিজেকে জয়ী ঘোষণা করবেন বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছেন বিস্তারিত। চূড়ান্ত ফল প্রকাশিত না হলেও প্রাথমিক ফলে ট্রাম্পের এগিয়ে থাকার আভাসে উদযাপনের প্রস্তুতি রিপাবলিকান সমর্থকদের। জাতীয় পতাকা আর ট্রাম্পের ছবি হাতে বিভিন্ন অঙ্গরাজ্যের রাস্তায় নেমে পড়েন তারা। বিজয় উদযাপনের অপেক্ষায় ট্রাম্প ভক্তরা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে শুরু হয় মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। প্রাথমিক ফলাফলে দোদুল্যমান বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও ভোট কারচুপির অভিযোগ তার। We were winning everything, and all of a sudden it was just called off. The results tonight have been phenomenal, and we are getting ready. I mean, literally, we were just all set to get outside and just celebrate something that was so beautiful, so good. Most importantly, we're winning Pennsylvania by a tremendous amount of votes. So we'll be going to the U.S. Supreme Court. We want all voting to stop. We don't want them to find any ballots at 4 o'clock in the morning and add them to the list. এদিকে দেলোয়ার অঙ্গরাজ্য থেকে এক ভাষণে ডেমোক্রেট প্রার্থী বাইডেন বলেন, সব হিসাব নিকেশ এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত অপেক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। I'm here to tell you tonight, we believe we're on track to win this election. We knew because of the unprecedented early vote and the mail-in vote that it was going to take a while. We're going to have to be patient until the hard work of tallying the votes is finished. And it ain't over till every vote is counted, every ballot is counted. শুরু থেকেই প্রায় সব জরিপে বাইডেন এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প এগিয়ে থাকায় ফের জয়ের সম্ভাবনা দেখছে রিপাবলিকান পার্টি। টান টান উত্তেজনা যে বাড়িটিকে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসির সেই হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি আমি। হোয়াইট হাউস কি পরবর্তী 4 বছরের জন্য দখলে রাখতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি এই সাদা বাড়ির নতুন অধিকর্তা হবেন জো বাইডেন? ফলাফল না আসার কারণে বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়েছে, আর আমরা সবাই অপেক্ষা করছি সেই ফলাফলের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউসে ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। Whoever comes in the power, হোয়াইট হাউসে যিনি আসেন, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ব্যক্তিবিশেষের উপরে আপনার এই পররাষ্ট্রনীতি নির্ভর করে না। কারণ আমাদের ইকোনমি ইজ ডুইং ওয়েল। আমরা এখন মোটামুটিভাবে এই যে এম্পাওয়ারিং আওয়ারসেলফ, অর্থনৈতিক দিক থেকে আমরা ভালো করছি, আর আমরা জিওপলিটিক্যালি ইন এ ভেরি 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 গুড সিচুয়েশন। সুতরাং যেই সরকারে আসুক, আমার ধারণা যে আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারবো।
আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল ধনী গরিব নির্বিশেষে সবার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লেখার আহ্বান জানান সরকার প্রধান। অবশেষে আধুনিক ভবন পেল ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2013 সালে নির্মাণ কাজ শুরু হবার পর 7 বছরের মাথায় 10 তলা বিশিষ্ট এই ভবনটি এখন ব্যবহারের উপযোগী হলো। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে যুক্ত ছিলেন প্রধান বিচারপতি সহ বিচারালয়ের ঊর্ধ্বতন আইন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ধনী গরিব সবার বিচার প্রাপ্তির অধিকার সমুন্নত রাখার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মাদক বিরোধী আইনের আরও কার্যকারিতা প্রয়োজন উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লিখে সাধারণের বোধগম্য করার ব্যবস্থা করতে হবে বিচার বিভাগকে। আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে অনেকে সেই রায়টা বুঝতে পারে না। তিনি যা তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলা না লিখতে পারেন, ইংরেজিতে লেখেন, আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কালক্ষেপণ না করে স্বল্প খরচে বিচার প্রাপ্তিতে মানুষের আস্থা বাড়বে বলেও জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ৮০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ 10 এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 18 নভেম্বর দিন ধার্য করেন। এর আগে 31 অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠন শুনানির জন্য ঢাকার বিশেষ জজ 10 আদালতে বদলি করেন। 24 অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এ চার্জশিট দাখিল করেন। 2019 সালের 29 জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল। ডাক বিভাগের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সহকারী প্রকৌশলী চান মিয়া ও তৃতীয় শ্রেণীর কর্মচারী রাবেয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদক কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। উদ্যোক্তাদের ল্যাপটপ সহ নানা সরঞ্জাম সরবরাহের কথা থাকলেও তা না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে। ডাক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আউটসোর্সিং এর নামে অতিরিক্ত বিল উত্তোলন, ই সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম, ডাক বিভাগের মূল ভবন নির্মাণে 20 কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ নানা দুর্নীতি হয়েছে এ খাতে। এর আগে প্রকল্প পরিচালক HM গিয়াস উদ্দিন এবং ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1517 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,14,164 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,914 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 23,89,677 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,517 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,14,164 জন।
24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6004 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1910 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,31,697 জন। করোনা নেগেটিভ ছাড়া কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে জনবল বাড়ানো সহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শিগগিরই র্যাপিড করোনা টেস্টে শুরু হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হাজিরা শিউলির রিপোর্ট। বিমানবন্দরের হটলাইনের তথ্য অনুসারে সার্টিফিকেট ছাড়াই প্রতিদিন আসছেন 300 থেকে 400 যাত্রী। আর ফ্লাইট চালুর পর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত করোনা পজিটিভ যাত্রী এসেছেন 65 জন। এ অবস্থায় দেশে প্রবেশে কোভিড নেগেটিভ সনদও বাধ্যতামূলক করা হচ্ছে। যারা ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসবে তার যদি করোনা টেস্ট করাও থাকে, তো এখানে আসার পরে তাকে আবারও পুনরায় করোনা টেস্ট করতে হবে। এয়ারলাইন্সগুলো বলছে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তবে যথাসময়ে কোভিড নেগেটিভ সনদ না পাওয়ায় অনেকে ফ্লাইট ধরতে না পারায় টেস্টের সুবিধা আরও বাড়াতে হবে। এয়ারপোর্টের যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস থাকতো এই ধরনের টেস্টের জন্য, তাহলে আসলে প্যাসেঞ্জাররা হ্যাসেল ফ্রি হতো। বিভিন্ন হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করতে হচ্ছে, সেখানে বিভিন্ন কারণে জটিলতা অনেক সময় দেখেছি, যাতে নির্দিষ্ট সময়ে সেই সার্টিফিকেটগুলো তারা ক্যারি করতে পারছে না। এদিকে বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল বাড়ানোর পাশাপাশি র্যাপিড করোনা টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেউ যেন উইদাউট সার্টিফিকেট দেশে আসতে না পারে, এই বিষয়টা আমরা এনশিওর করতে চাচ্ছি। এয়ারপোর্টে র্যাপিড টেস্টটা সাথে সাথে করা যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। জানুয়ারি থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে এসেছেন প্রায় 6 লাখ যাত্রী। এ পর্যন্ত 15,000 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 86টি মার্কেটে এই পার্কিংয়ের জায়গায় দোকান হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। উচ্ছেদের আশ্বাস মেয়রের। আবারও হারানো মসনদ ফিরে পেলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাতে দেশে ফেরার আগে পেলেন সুখবর। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এবার আইসিসির ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নাম্বার 75। এ যেন এলেন, দেখলেন আর জয় করলেন। আইসিসির শীর্ষস্থানটা আবারও দখলে নিলেন। বলা হচ্ছে দেশের ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসানের কথা। শুধু বাংলাদেশ কেন, এখন যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডারও তিনি। আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের মুকুটটা আবারও মাথায় পড়লেন সাকিব। সাকিব আল হাসানের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বর্তমান রেটিং পয়েন্ট 373, যা 2 নম্বরে থাকা আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর চেয়ে 72 পয়েন্ট বেশি। নিষেধাজ্ঞার কারণে 1 বছর আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সব রকম র্যাঙ্কিং থেকে সরিয়ে ফেলেছিল সাকিবের নাম। কিন্তু 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন সাকিব। এতদিন সব রকম ক্রিকেট থেকে দূরে ছিলেন সাকিব। সেপ্টেম্বরে সম্ভাব্য লঙ্কা সফরের উদ্দেশ্যে দেশে এসেছিলেন। নিজেকে পুরনো ছন্দে ফিরে পেতে নিবিড় অনুশীলন করেন বিকেএসপিতে। সেই সময় সাকিবকে সেরা ছন্দে ফেরাতে কাজ করেন 2 গুরু নাজমুল আবেদিন ফাহিম ও সালাউদ্দিন। কিন্তু লঙ্কা সফর স্থগিত হওয়ায় আবারও পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যান এই দেশসেরা অলরাউন্ডার। অপেক্ষায় থাকেন নিষেধাজ্ঞা শেষের। সেই অপেক্ষার প্রহরও শেষ হয়েছে 28 অক্টোবর। 29 অক্টোবর থেকে মুক্ত সাকিব। আপাতত বাংলাদেশের সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় 15 নভেম্বর বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে ফেরার কথা সাকিবের। এজন্য বৃহস্পতিবার রাতে মা শিরিন আক্তারকে নিয়ে দেশে ফিরবেন তিনি। দেশে ফেরার আগে এত ভালো একটা সুখবর নিশ্চয়ই নতুন করে অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে। ফারজানা মুমু, সময় সংবাদ। থাকছে সময় সংবাদের ইউটিউব চ্যানেলের নতুন মাইল ফলক, সাবস্ক্রাইবার ছাড়ালো 80 লাখ, দর্শক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। খুব দ্রুতই দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $50 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন,
সমালোচকদের কথায় নয়, দৃশ্যমান উন্নয়নেই বিশ্বাসী সরকার। সভায় 8টি ক্রয় প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিটি। যেগুলো মেজর ইন্ডিকেটরস, সেখানে আমরা কম্পেয়ার টু আদার কান্ট্রিজ উই আর বেটার অফ। ইনসেন্টিভ প্যাকেজ $14 বিলিয়ন, ইট ওয়াজ আনপ্রেসিডেন্টেড। আমরা যাদেরকে আমরা ক্রিটিক হিসেবে বলি বা আপনারা বলেন, তারাও কোনোদিন চিন্তা করতে পারে না যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা করতে পারবে। পারচেজ কমিটির অনুমোদিত 8টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ 5,666 কোটি। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মাঝরাত থেকে ভোলার মেঘনা, তেঁতুলিয়া সহ দেশের সব নদীতে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা। শীতের আগেই মাছ ধরে মহাজনের ধার দেনা পরিশোধের স্বপ্ন তাদের। এবারের নিষেধাজ্ঞা সফল হয়েছে বলছে মৎস্য বিভাগ। তজুমউদ্দিন স্লুইস ঘাটের মাঝে জসিমউদ্দিন ইলিশ শিকারে যাওয়ার জন্য ভাগীদের নিয়ে জাল ও নৌকা প্রস্তুতিতে ব্যস্ত। নিষেধাজ্ঞার সময় শেষ হয় বুধবার মধ্যরাতেই সাগরের উদ্দেশ্যে রওনা দিবেন সঙ্গীদের নিয়ে। জসিমউদ্দিনের মতো জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার একই প্রস্তুতি নিয়েছে। জেলেদের উপস্থিতিতে ঘাটগুলো সরব হয়ে উঠেছে। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সারিয়ে নিচ্ছেন অনেকে। মৌসুমের বাকি সময় ইলিশ ধরে ধার দেনা পরিশোধের পাশাপাশি পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশা জেলেদের। অভিযানের ভিতরে ধরেন একটু অভাব গেছে কিংবা সমিতি এরা একটু ঝামেলা করছে। জাল ফাল এখন রেডি করতেছি, অভিযান শেষ আমরা নদীতে যাবো। জেলেদের মতো আড়ত মালিকরাও দাদনের টাকা ফিরিয়ে আনা ও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন। আমরা নিজেরাও তো দেন এফেনা করে এদেরকে টাকা পয়সা দিছি, এরাও কিছু মাছ পাইবে, আমরা এটা থেকে কিছু ইনকাম করুম। ঘাট শুরু হইব 5 তারিখে আমার গাড়ি কিনা বেচা শুরু হইব। এবারের অভিযান সফল হয় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। আমরা আশা করছি সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ তাদের প্রজনন নির্বিঘ্নে করতে পেরেছে এবং আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে। জেলায় প্রায় 2 লাখ মৎস্যজীবী রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত 1,20,000 জেলেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে। সময় সংবাদ, ভোলা। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। সে খবর জানবো। চাঁদপুরের বড় স্টেশন এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাব তার কাছে। ইমদাদ, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার একদিকে পদ্মা, অন্যদিকে মেঘনায়। এই দুই নদীর মাঝামাঝি জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। এটি চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা। গত 14 অক্টোবর থেকে শুরু হয়ে আজ মধ্যরাত পর্যন্ত মা ইলিশ প্রজননের যে সময়টি ছিল সেটি নিষেধাজ্ঞাটি শেষ হয়ে যাচ্ছে। তারপরে জেলেদের মাছ ধরার সেই পূর্বের যে একটা ব্যস্ততা সেটি আসলে শুরু হয়ে যাবে। আমি তার আগে লক্ষ্য করেছি যে আজ দুপুরের পর থেকে পদ্মা মেঘনার বিভিন্ন স্থানে ছোট ছোট নৌকা নিয়ে কিন্তু জেলেরা নদীতে নেমে গেছে। আর এই নদীতে নামার ফলে আসলে সেখানে তাদেরকে যে আর প্রতিরোধ করা, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলেদের তাড়িয়ে দিবে নদী থেকে, আসলে সেই পরিবেশটি আমি দেখিনি। আমি নদী পাড়ে বেশ কিছু এলাকা ঘুরেছি দিনের বেশিরভাগ সময়। তখন লক্ষ্য করলাম যে নদীতে মূলত যারা প্রকৃত জেলে তারা জাল নৌকা প্রস্তুত করছেন এবং তাদের একটা অপেক্ষা যে মধ্যরাতের পর থেকে তারা নদীতে মাছ শিকারে নামেন। বিশেষ করে যে ইলিশের জন্য তাদের যে একটা আগ্রহ, যে ইলিশ নির্ভর এই যে জেলে চাঁদপুরের প্রায় 50,000-এর বেশি জেলে এবং তাদের পরিবার 5,000 মাছ ব্যবসায়ী, এই যে 22 দিনের তাদের যে একটা আসলে অপেক্ষা, সেই অপেক্ষাটি আসলে এখন একবারই শেষ পর্যায়ে চলে এসেছে। আর কয়েক ঘন্টা পরে, অর্থাৎ আজ 5 থেকে 7 ঘন্টার পরে কিন্তু জেলারা দল বেঁধে নদীতে ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়বেন। আমি চাঁদপুরে যদি একটা পরিসংখ্যান দিই, অর্থাৎ গত 22 দিনে যে মা ইলিশ সংরক্ষণের যে সরকারি বিশেষ করে জেলা টাস্ক ফোর্সের যে একটা অভিযান চলেছিল, সেখানে প্রায় 233 জন জেলেকে আটক করা হয়েছিল যারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকারে নেমেছিলেন। তাদের মধ্যে প্রায় প্রত্যেককেই কম বেশি জেল জরিমানা, অর্থদণ্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে চাঁদপুরে প্রায় 7 মেট্রিক টন ইলিশের জব্দ করা হয়েছে, যে ইলিশগুলো বিভিন্ন দুস্থ, অসহায় এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে, এমনটি দাবি ছিল মৎস্য বিভাগের। একই সঙ্গে প্রায় 10 কোটি মিটার জাল জব্দ করা হয়েছে, যে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আর আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আসলে 22 দিনের যে অপেক্ষা, প্রকৃত যে জেলে তাদের একই কথা যে আমরা অনেক কষ্ট করেছি, এবার সেই কষ্টের ফলটা যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা মহাজনের কাছ থেকে যে ঋণের টাকায় নৌকা জাল গড়েছি আসলে সেই ক্ষতিগুলো আমরা পুষিয়ে নিতে পারবো। আর ব্যবসায়ীরা বলেছেন যে আমরা একটা প্রতীক্ষা ছিল, যে সেই প্রতীক্ষাটা আমরা শেষ করতে চাই।
নাই। আরেকটি কথা সবশেষ এমদাদ আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হলো যে 1 নভেম্বর থেকে 30 জুন অর্থাৎ 8 মাসের জন্য জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। তখন কিন্তু কোন রকম জাটকা ধরা একেবারে নিষিদ্ধ হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণের 22 দিনের কর্মসূচির সবশেষ পরিস্থিতি। এমদাদ। চাঁদপুরের বড় স্টেশন এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। বগুড়ায় সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের শীতের সবজির দাম। প্রকারভেদে প্রতি কেজিতে দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ায় এবং সবজির দামে কৃষক ও পাইকারি ক্রেতারা উভয়ই সন্তুষ্ট। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। 4 দফা বন্যায় সবজি ক্ষেত নষ্ট হয়, পাইকারি বাজারে কমেছিল সবজির সরবরাহ। তবে গত কয়েকদিনে সেই ঘাটতি কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ পাইকারি বাজারে। পাশাপাশি দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকও। সিম দাম করিচ্ছে 120 টাকা কেজি, করলা দাম করিচ্ছে আপনার হলো 2500 টাকা মন, আর তৈরি করছে 20 টাকা কেজি। বর্ষার কারণের জন্য, আবহাওয়ার চেঞ্জের জন্য কবি একটু ফলন কম আসছে। হাটে সবজি সরবরাহ বাড়ায় এবং দাম কিছুটা কমায় পাইকারি ক্রেতারা স্বস্তি বোধ করছেন। তবে পরিবহন সহ অন্যান্য খরচ বেশি হয়, তাদের তেমন লাভ হচ্ছে না বলে জানান তারা। সবজির বাজার আগে যে সিস্টেম ছিল তার থেকে মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে। এখন আমাদের এক গাড়ি করে মাল গেলে তোর কিছু টাকা ইনকাম হচ্ছে আর কি। গাড়ি খরচা বেশি, তারপরে কুলি খরচা বেশি, খাজনা বেশি, গাড়ি ভাড়া দিয়ে আমাদের মনে করেন যে অনেক টাকা পড়ে যায়, লাভ কিন্তু কম হচ্ছে। সরকারি করাতে আলুর দামটা একটু কমে গেছে, বাজার নিয়ন্ত্রণে চলে আসছে। মহাস্থানী সবজি বাজারে ফুলকপি 70, করলা 50, পটল 40, কচুরমুখী 30 এবং কাঁচামরিচ 80 টাকা, আলু 32 টাকা কেজি, বাঁধাকপি প্রতি পিস 30 টাকা। প্রতিদিন মহাস্থান হাটে 80 থেকে 100 মেট্রিক টন সবজি উঠছে। জেলার শিবগঞ্জ, গাবতলী, শাহজাহানপুর উপজেলা থেকে সবজি আসে এই পাইকারি হাটে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আমন সংগ্রহে সরকার ধান ও চালের দর ঘোষণার পর সপ্তাহ ব্যবধানে মন প্রতি 100 টাকা কম দরে ধান কিনছে নওগাঁর মিলাররা। ধানের দাম হঠাৎ কমিয়ে দেয়া ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের কৌশল বলছেন চাষিরা। তবে ব্যবসায়ীরা বলছেন সরকারি দরের সঙ্গে সমন্বয় করতেই কম দরে কিনতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্টে বিস্তারিত। কৃষক রেজাউল ইসলাম মহাদেবপুর হাটে গোল্ডেন আতপ জাতের 5 মণ ধান হাটে বিক্রি করে টাকা পান 5,500। মাত্র 4 দিন আগেও 1150 টাকায় বিক্রি করা ধান 1050 টাকায় নেমে আসায় রেজাউলের মতো অনেক কৃষকই হিসাব মেলাতে পারছেন না। 8 মণ করে ধান ফলতেছে, তাহলে এত দাম কম হলে আমরা কিভাবে চলবো? প্রত্যেক হাটে যদি 150 কমিয়ে যায় তাহলে আর খরচ আছে, তো কৃষক কি করে বাঁচবে? গেল বুধবার ধান ও চাল কেনার সরকারি দর ঘোষণার পর হাটগুলোতে হঠাৎই ধানের দর কমিয়ে দেন মিলাররা। মন প্রতি 100 থেকে 120 টাকা দর কমানো ব্যবসায়ীদের কারসাজি বলছেন কৃষকেরা। ব্যবসারা লাভ করে ঠিকই, ব্যবসায়ীরা কৃষকরা মরে শেষ, ধানের ফলন নাই। গত হাটে ধান কিনেছিলাম 1110-20, আজকে হচ্ছে 1050। কাটারি জাতের ধান 1200 টাকা থেকে কমে 1100, নাজির 1100 থেকে কমে 1050, নতুন পারিজা 1080 টাকা থেকে 1050, 28 1100 টাকা থেকে 1000, মামুন স্বর্ণা 1080 টাকা থেকে 1020 টাকা, গোল্ডেন আতপ 1150 থেকে কমে 1020 টাকা মণ দরে বেচা কিনা হয়। তবে ব্যবসায়ী নেতারা বলছেন সরকার ধান ও চালের দর বেঁধে দেওয়ার পর হিসেব কষে কিনতে হচ্ছে তাদের। সরকার যে রেটটা বেঁধে দিচ্ছে, বিশেষ করে আপনার সিদ্ধ চাল যেটা 37 টাকা কেজি এবং এক সিদ্ধ অর্থাৎ আতপ যেটা সেটা হচ্ছে 36 টাকা কেজি। এই দামে যদি আপনি চাল দেন তাহলে ধান কিনা লাগবে আমাকে 700 টাকা মণ। চলতি মৌসুমে জেলার 1,90,000 হেক্টর জমিতে 7 লাখ মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাতক্ষীরায় টিসিবি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ডিলারকে আটক করা হয়েছে। খোলা বাজারে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজনে কম দেয়া সহ তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই সাধারণ ভোক্তাদের। আটকের পর দোষ স্বীকার করেছেন অভিযুক্ত ডিলার। আর পুলিশ বলছে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যারা আগে আসে তারাই মাল পায়, আর পিছনের লোক যারা বেলা মানে ফজরের নামাজ পড়ি যারা আসে তারা পায় না মাল, এর মধ্যে মাল ফুরিয়ে যায়।
ক্রেতাদের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবির পণ্য বিক্রির সময় হাজির হয় পুলিশ। এক পর্যায়ে টিসিবির বরাদ্দপত্রের সঙ্গে পণ্যের পরিমাণে গরমিল পাওয়া যায়। এ সময় অভিযুক্ত ডিলার সিরাজুল ইসলামকে আটক করা হয়। খোলা বাজারে বেশি দামে পণ্য বিক্রির কথা স্বীকার করেন তিনি। আসার সময় হলো সিটি কলেজের মোড়ে, ওখানে ওইসব মেলা লোকজন দাঁড়াইছিল, ওদের ওখানে দাঁড়িয়ে কিছু মাল দিয়ে আসে। ক্রেতাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ঠিকমতো পণ্য পান না তারা। একই সঙ্গে ওজনে কম দেওয়ারও অভিযোগ ওঠে ডিলারের বিরুদ্ধে। লাইনে দাঁড়ায় থাকে, তাদের মাল না দিয়ে বাইরে সাইড থেকে মাল দিয়ে দেয় এবং প্রত্যেকটা মাল কম। সরিষা বিক্রি টিক্রি করে, এই জন্য মাল কম হয়ে যায়, জনগণ মাল কম পায়। অভিযুক্ত ডিলার আইয়ুব এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চিনি যেখানে 300 কেজি থাকার কথা সেখানে 106 কেজি কম রয়েছে। ডাল যেখানে 700 কেজি থাকার কথা সেখানে 498 কেজি কম আছে। পেঁয়াজ যেখানে 700 কেজি থাকার কথা সেখানে 287 কেজি কম আছে এবং সয়াবিন তেল আমরা 60 লিটার কম পেয়েছি। আমরা এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সাতক্ষীরা জেলায় টিসিবির 16 জন ডিলার রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। কলমে বেসমেন্টে পার্কিংয়ের কথা থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটগুলোই তার চিহ্ন মাত্র নেই। বেসমেন্ট দখল করেও গড়ে উঠেছে দোকানপাট। খুব শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদের আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের। সকালে পুরান ঢাকার কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি মার্কেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। নথিপত্রে তার প্রমাণ থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। বেশিরভাগ মার্কেটের বেসমেন্ট দখল করে গড়ে উঠছে শয়ে শয়ে দোকান। এক একটি দোকানের বরাদ্দ বাবদ 10 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে, আর এভাবেই অবৈধ বরাদ্দ দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে। শিগগিরই মার্কেটের পার্কিং দখলমুক্ত করা হবে। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি। একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছে, উচ্ছেদ আরম্ভ হবে। পর্যায়ক্রমে আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট, সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। ঢাকা দক্ষিণ সিটির 86টি মার্কেটের শুধু পার্কিং নয়, লিফট ও অগ্নি নির্বাপনের জায়গাও অবৈধ দখলে রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সাবস্ক্রাইবারের সংখ্যা 80 লাখ ছাড়ালো সময় সংবাদের ইউটিউব চ্যানেলের। টিআরপি র্যাঙ্কিংয়ে সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেলগুলোর মধ্যে 1 নম্বরে থাকা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশনের দিক থেকেও দেশে 1 নম্বরে। বাংলাদেশের সময় বুধবার দুপুর 12:15টার দিকে 80 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইল ফলকে পা রাখে চ্যানেলটি। সময় টেলিভিশনের এই ডিজিটাল প্ল্যাটফর্মটি যাত্রার মাত্র 3.5 বছরেই সাবস্ক্রাইবার বিবেচনায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে। যাত্রার 3 মাসের মাথায় 2018 সালের মার্চে 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে এই চ্যানেলটি। এরপর তথ্য পিপাসুদের তুমুল ছাড়াই 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করে চ্যানেলটি। পাশাপাশি দ্রুত অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার জন্যও প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। আবারও জানাবো দেশের বাইরের খবর। ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণে প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড। মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছেন 52,000-এর বেশি মানুষ। সংক্রমণ রুখতে নানা বিধি নিষেধের পর এবার ট্রেন চলাচল সীমিত করছে কর্তৃপক্ষ। নতুনভাবে সংক্রমণ বাড়ার ফলে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। ফ্রান্স থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। দ্বিতীয় ধাপে ফ্রান্সে করোনার সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে এখন প্রায় প্রতিদিনই। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 52,000-এর বেশি মানুষ, যা এখন পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 15 লাখের কাছাকাছি মানুষ, আর মারা গিয়েছেন 37,000-এরও বেশি মানুষ। এমন অবস্থায় দেশটিতে মাসব্যাপী লকডাউন চলছে।
দ্বিতীয় ধাপের লকডাউনে মোবাইল সহ বিভিন্ন ইনফরমেটিকের দোকান খোলা রেখেছে কর্তৃপক্ষ। তবে সংক্রমণ দিনে দিনে বেড়ে যাওয়ায় মোবাইল সহ অন্যান্য দোকানপাটও বন্ধ হয়ে যেতে পারে, আর সেই আশঙ্কায় এখন চিন্তিত এই ব্যবসার সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরা। ভবিষ্যতে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আমাদের যে দোকানপাটগুলি আছে, বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরি যে দোকানগুলি আছে, এগুলো বন্ধের ঘোষণা আসতে পারে। তো সুতরাং সব মিলে আমরা একটা নাজুক অবস্থার মধ্যে আছি। আমাদের বাংলাদেশে অনেক জড়িত আছে এই ব্যবসার সাথে। এই অবস্থায় যদি মনে করেন এইগুলো যে বার বন্ধ করা হয়, তাহলে আমরা যে এই ক্ষতির মোকাবিলা কীভাবে করবো আমরা বুঝতে পারতেছি না। ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ রুখতে নানারূপ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবারে ট্রেনের ক্ষেত্রেও এরকম বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানা গেছে। রাজধানী প্যারিস থেকে বিভিন্ন শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লা ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। আক্রান্ত অঞ্চল ভেদে সংক্রমণ রুখতে কারফিউ কিংবা অন্যান্য বিধিনিষেধও আরোপ করা হতে পারে বলে জানা গেছে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। বিপাকে পড়েছেন ছুটিতে থাকা কুয়েত প্রবাসীরা। বিমান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছেন না তারা। কুয়েতে ফিরতে না পারলে কর্মহীন হয়ে পড়বে অনেক প্রবাসী। বিস্তারিত শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্টে। অনিশ্চয়তা সাগরে হাবুডুবু খাচ্ছে দেশে আটকে পড়া ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিমান চলাচল না থাকায় মহাসংকটে পড়েছেন এই প্রবাসী বাংলাদেশিরা। মহামারী করোনা প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ সহ কুয়েত চৌষট্টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন, যার ফলে দেশের ছুটিতে আটকে পড়া প্রবাসীরা পড়েছেন মহাবিপাকে। আমাদের সাংসারিক অবস্থা ভালো নেই, আর্থিক অবস্থা ভালো নেই, প্লিজ আমাদেরকে কর্মস্থলে ফেরার সুযোগ করে দিন। আমরা যদি কুয়েত ফিরে যেতে না পারি তাহলে আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হব এবং আমরা কুয়েত থেকে যে বাংলাদেশকে উন্নয়নশীল করার জন্য রেমিটেন্স দিয়ে থাকি, এই রেমিটেন্স থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এর মধ্যে অনেকের আকামা নবায়ন করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে প্রবাসীরা। তাছাড়া সরকার ছুটিতে থাকা প্রবাসীদের 9 মাসের মধ্যে কুয়েত ফিরে আসতে না পারলে তাদের আর কুয়েত প্রবেশের কোনো সুযোগ থাকবে না বলে জানান। যদি না যাইতে পারি তা আমি বহুত বড় একটা ক্ষতিগ্রস্ত হব, আমি বউ বাচ্চা নিয়ে। আর বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাইতেছি যে আমরা যেন কুয়েতে পৌঁছাতে পারি। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস যেন কুয়েত সরকারের সাথে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কুয়েত প্রবাসীদের কর্মস্থলে ফিরে আসার ব্যাপারে সুষ্ঠু সমাধানে আসেন, এটাই সকল প্রবাসীর প্রাণের দাবি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। We were getting ready for a big celebration. We believe we're on track to win this election. ট্রাম্প নাকি বাইডেন জানার অপেক্ষায় গোটা বিশ্ব। 4টি সুইং স্টেটেই ঝুলে আছে যুক্তরাষ্ট্রের ভাগ্য। আগাম ভোট গণনায় লাগতে পারে কয়েকদিন। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বললেন বাংলায় রায় দেওয়ার উদ্যোগ নিতে হবে। এবং নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও বিশ্বসেরা সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে নম্বর 75। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।